নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন যা পাঠ করছিলাম আজকে ঠিক পর থেকে পাঠ করব। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ইতিপূর্বে প্রসঙ্গক্রমে ইহাও বলিয়াছি যে ঠাকুরের কখনো কোনো ক্লান্তি বা অবসাদ দেখি নাই। শুধু কতকগুলি কথা বলিয়া ইহা বুঝানো যাইবে না। সুতরাং কয়েকটি দৃষ্টান্তের সাহায্যে বিষয়টি পরিস্ফুট করিতে চেষ্টা করিব। আমার বিডন স্ট্রিটের মেসে একদিন সকালবেলা ঠাকুর আমাকে বলিলেন, চলেন কালীঘাটের দিকে একবার বেড়াইয়া আসি। আমি সানন্দে সম্মত হইলাম এবং তৎক্ষণাৎ জামা জুতা পরিয়া ঠাকুরের সঙ্গে বাহির হইয়া পড়িলাম। রাস্তায় নামিয়াই আমি বাঁ দিকে মোড় ফিরিলাম, ইচ্ছা যে হেদুয়ায় নিকট আসিয়া ট্রামে চাপিব। ঠাকুর আমাকে থামাইলেন এবং একটু হাসিয়া বলিলেন, ট্রামে উঠলেই তো ট্রামের অধীন হইবেন, স্বাধীনভাবেই চলেন। অগত্যা নিতান্ত অনিচ্ছাক্রমে ঠাকুরের পিছু পিছু চলিলাম। সেন্ট্রাল এভিনিউ রাস্তাটা তখনও সমাপ্ত হয় নাই, কিন্তু পায়ে হাঁটিয়া কোনো মতে যাওয়া চলিত। ঠাকুর এই রাস্তাই ধরিলেন এবং ক্রমে আমরা আসিয়া স্প্ল্যানেড পৌঁছাইলাম। আমার একটা ক্ষীণ আশা ছিল যে এইবার বোধ হয় ঠাকুর ট্রামে উঠিতে বলিবেন, কিন্তু তিনি শটান কার্জন পার্কে ঢুকিলেন এবং ওই পার হইয়া রেড রোডে আসিয়া পড়িলেন। তারপর আরম্ভ হইল একটানা হাঁটা। শ্রাবণ মাস, আকাশে মেঘ থাকিবার কথা, কিন্তু আমাদের দুর্ভাগ্যক্রমে একটুও নাই। রৌদ্র ক্রমশ ঝাঁ ঝাঁ করিয়া উঠিতেছে, আর আমরা হাঁটিয়াই চলিয়াছি ট্রামে যাইব মনে করিয়া, এবং আকাশে মেঘ না দেখিয়া ছাতাটিও সঙ্গে আনি নাই। যাই হোক, ময়দান পার হইয়া হরিশ মুখার্জি রোড ধরিয়া হাজরা রোডে আসিয়া পড়িলাম। পরে কালীঘাট রোড হইয়া আরও 2-3টি গলি ঘুরিয়া এক খোলার চালওয়ালা বাড়িতে ঠাকুর আমাকে আনিয়া উঠাইলেন। আমার অবস্থা তখন অত্যন্ত শোচনীয়। ঘামে জামা কাপড় ভিজিয়া ঢোল হইয়া গিয়াছে, পায়ে ফোসকা পড়িয়াছে, পিপাসায় কণ্ঠ তালু শুকাইয়া যাইবার উপক্রম। কিন্তু ঠাকুরের দিকে তাকাইয়া অবাক হইয়া গেলাম। গায়ে এক বিন্দু ঘাম নাই, কোনো গ্লানি নাই, কোনো ক্লান্তি নাই। আমার বাসা হইতে বাহির হইবার সময় যেমন ছিলেন ঠিক তেমনই রহিয়াছেন। বস্তুত ঠাকুরের গায়ে ঘাম কোনো দিনই দেখি নাই। দারুণ গ্রীষ্মে বদ্ধ ঘরের মধ্যে আমরা গলদঘর্ম হইয়া গিয়াছি, কিন্তু ঠাকুরের দেহের বা ভাবের কোনো প্রকারের কোনো বৈলক্ষণ দেখি নাই। আর একটি কথাও এখানে বলিয়া রাখা প্রয়োজন মনে হইতেছে। আমি যে সময়ের কথা বলিতেছি তখন ঠাকুর জুতা ব্যবহার করিতেন না, পূর্বেও কখনো করিয়াছেন বলিয়া শুনি নাই। ইহার প্রায় 15-20 বৎসর পরে আমরাই বলিয়া কহিয়া তাহাকে জুতা ব্যবহার করিতে সম্মত করিয়াছিলাম। তখন একখানি ধুতি ও একখানি চাদর, ইহাই ছিল তাহার সজ্জা। শুধু পায়ে তিনি সর্বদাই হাঁটাহাঁটি করিতেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে ঠাকুরের পায়ের তলার এই হাঁটা চলার কোনো নিদর্শনই ছিল না। পায়ের তলা দুইটি ছিল নির্মল, মসৃণ এবং পাখির পালকের মতো কোমল। ইহা অনেকেই প্রত্যক্ষ করিয়াছেন। আর একটি বিশেষত্ব ছিল এই যে তিনি যখন হাঁটিয়া যাইতেন তখন কোনো প্রকারের কোনো শব্দই হইত না। সাধারণত লোকে যখন চলাফেরা করে চোখে না দেখিলেও বোঝা যায় যে কেহ যাইতেছেন, কিন্তু ঠাকুরের বেলায় এরূপ বুঝিবার কোনো উপায়ই ছিল না। এমন বহুবার দেখিয়াছি যে ঠাকুর সিঁড়ি ধরিয়া উপরে চলিয়া আসিয়াছেন, সিঁড়ির পাশের ঘরে এবং বারান্দায় অনেকেই রহিয়াছেন, কিন্তু একজন লোক যে নিচ হইতে উপরে চলিয়া আসিল তাহা কেহই বুঝিতে পারিলেন না। আমার মনে হইত যে ঠাকুর যখন হাঁটিয়া যাইতেন তখন তাহার দেহের ভার মাটির উপর পড়িত না, এবং সেই জন্যই হাঁটিবার সময় কোনো শব্দ হইত না, এবং এত হাঁটাহাঁটি করা সত্ত্বেও
তাহার পায়ের তলা এমন অবিকৃত অবস্থায় ছিল। একদিন আমি ঠাকুরকে এই কথাটা লইয়া চাপিয়া ধরিয়াছিলাম। তিনি স্পষ্ট কিছু না বলিলেও প্রকারান্তরে আমার অনুমানের যথার্থ স্বীকার করিয়াছিলেন। এই জন্যই তাহার সহিত কেহই হাঁটিতে পারিত না। আমার বিশিষ্ট বন্ধু শ্রী সুধীর চন্দ্র সরখেল, ইনি কটকে কন্ট্রাক্টারি করিতেন, এখন সপরিবারে সেখানেই বসবাস করেন। একদিন কোনো কার্যোপলক্ষে উত্তর কলকাতায় গিয়াছিলেন। হঠাৎ বেথুন কলেজের সম্মুখে তাহার ঠাকুরের সহিত সাক্ষাৎ হইয়া গেল। আমরা সকলেই জানিতাম যে ঠাকুর তখন 10 নম্বর যদু মল্লিক স্ট্রিটে শ্রী উপেন্দ্র কুমার সাহার গদিবাড়িতে অসুস্থ অবস্থায় আছেন, এবং এ কথাও প্রচার ছিল যে তিনি কিছুদিন কাহারও সহিত সাক্ষাৎ করিবেন না। সুতরাং ঠাকুরকে সেখানে দেখিয়া সুধীরবাবু একটু আশ্চর্যই হইলেন। ঠাকুরের চেহারা দেখিয়াই সুধীরবাবু বুঝিলেন যে তিনি বাস্তবিকই অসুস্থ, এবং যদু মল্লিক স্ট্রিট হইতে এতটা দূরে একাকী কি করিয়া আসিলেন। স্বভাবতই ঠাকুরকে এই কথা জিজ্ঞাসা করিলেন। ঠাকুর বলিলেন, দুপুরবেলা ওরা সবাই বিশ্রাম করিতেছে, এই ফাঁকে একটু বেড়াইতে বাহির হইয়াছি, চলেন এই পার্কে একটু ঘুরি। এই বলিয়া ঠাকুর পার্কে ঢুকিলেন এবং সুধীরবাবুও সঙ্গে সঙ্গে গেলেন। তারপর আরম্ভ হইল ঘোরা। সুধীরবাবুর মুখে এই ঘোড়ার বিবরণ শুনিয়া স্তম্ভিত হইয়া গেলাম। ঠাকুর কত পাক যে ঘুরিলেন তাহার ইয়ত্তা নাই, কিন্তু তথাপি তাহার ঘোড়া আর থামে না। সুধীরবাবু স্বাস্থ্যবান ও বলিষ্ঠ পুরুষ। 65 বছর বয়সেও তিনি 7 থেকে 8 মাইল হাঁটিতে এবং 15 মাইল সাইকেল চালাইতে অনায়াসেই পারেন। কিন্তু নিতান্ত অসুস্থ ঠাকুরের সহিত হাঁটিতে গিয়া তিনি ঘায়েল হইয়া গেলেন। শেষে সুধীরবাবুকেই বলিতে হইল, চলেন একটা বেঞ্চে একটু বসি। ইহা নিঃসন্দেহে বলা যাইতে পারে যে একটা অফুরন্ত মজুতি শক্তি ঠাকুরের ভিতর ছিল, এবং তিনি যখন খুশি তখনই তাহা কাজে লাগাইতে পারিতেন। কথাটা পরিস্ফুট করিবার জন্য আমি এখানে আরও 2টি ঘটনার উল্লেখ করিব। ঠাকুর তখন মতিবাবুর ডিসকল লেনের বাসায় আছেন, অত্যন্ত অসুস্থ। 2টি পা বাতে আক্রান্ত হইয়াছে। সেক, মালিশ প্রভৃতি যথারীতি চলিতেছে, কিন্তু কিছুতেই যন্ত্রণার উপশম হইতেছে না। একদিন প্রাতকালে সেখানে যাইয়া দেখি যে ঠাকুর পা 2টি সম্মুখের দিকে ছড়াইয়া বসিয়া আছেন। গুটাইয়া বসিবার সামর্থ্য তার নাই। 2টি পাই আগাগোড়া ফ্যানেলে জড়ানো, মাঝে মাঝে যন্ত্রণায় কাতরাইয়া উঠিতেছেন। বন্ধুরা, আমি আজকে পাঠকে আর এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। আজকে পাঠকে এখানেই বিরাম দিলাম। দয়া করে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।